খেয়াল করো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। খেয়াল করি তড়িৎ ক্ষেত্র বিষয়টা আসলে কি। মনে করো কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুতে একটা চার্জ আছে, একটা বিন্দু চার্জ আছে ধরে নিলাম আমরা, ঠিক আছে, ধরে নিলাম একটা বিন্দুতে চার্জ আছে, ঠিক আছে, এই যে এই কালো চিহ্ন দ্বারা আমরা চার্জ বোঝাচ্ছি, ঠিক আছে। তো এই চার্জের চারিপাশের একটা অঞ্চল আছে, যেই অঞ্চল জুড়ে এই চার্জের প্রভাব বিদ্যমান থাকবে, শিখেছি অলরেডি আমরা। সেই অঞ্চলটাকে বলবো আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কার জন্য? এই চার্জের জন্য, যে চার্জটা আমরা এখানে চিত্র আকারে দেখিয়েছি হচ্ছে এই যে কালো বৃত্ত ভরাটের মতো দেখিয়েছি। তাহলে তো প্রভাব বিদ্যমান কথাটার অর্থ কি? প্রভাব বিদ্যমান থাকার অর্থ হচ্ছে যে এই যে এলাকাটা দাগিয়েছি, এই এলাকার মধ্যে, এই অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জ নিয়ে আসলে এই চার্জ কর্তৃক কি হবে? বিকর্ষিত হতে পারে অথবা আকর্ষিত হতে পারে, বিকর্ষণ বা আকর্ষণ বল লাভ করবে। সেটা চার্জের প্রকৃতির উপর নির্ভর করবে যে আকর্ষণ বল লাভ করবে নাকি বিকর্ষণ বল লাভ করবে, ঠিক আছে। তো এখন এই যে এলাকার বাইরের একটা বিন্দু, এই চার্জের তড়িৎ ক্ষেত্র আমরা দাগালাম এটা, ঠিক আছে, প্রতীকী অর্থে এটা দাগালাম। তো এই যে চার্জের তড়িৎ ক্ষেত্রের যে সৃষ্টি হয়েছে, যে অঞ্চলটা আমরা দাগিয়েছি, এই অঞ্চলের বাইরের বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে অসীমের বিন্দু, অসীম, অসীম, ইনফিনিটি ডিস্টেন্সের বিন্দু। তাহলে এখানে যদি একটা চার্জ স্থাপন করি এই অসীম দূরত্বে, বা এই চার্জের যে অঞ্চলটা তৈরি করেছে, তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি একটা চার্জকে স্থাপন করা হয়, তাহলে এই চার্জের জন্য কোনো প্রভাব এটার উপর পড়বে না, বা এই চার্জ কোনো বল অনুভব করবে না। এই চার্জ কোনো বল অনুভব করবে না, বা এই চার্জও কোনো বল অনুভব করবে না। তার মানে কি, এই এলাকার বাইরের কোনো বিন্দুতে এই চার্জের কোনো প্রভাব বিদ্যমান থাকবে না। তাহলে এই চার্জের যে এলাকা জুড়ে তার প্রভাব বিদ্যমান আছে, সেইটাকেই বলবো এই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। সুন্দর করে যদি গুছিয়ে গেছে কথাগুলো বলি, তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা হয়ে যাবে যে কোনো চার্জের চারিপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে, তাকে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বলে, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। আবারও বলছি যে কোনো চার্জের চার পার্শ্বের যে অঞ্চল জুড়ে প্রভাব বিদ্যমান থাকে, তাকে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বলে। ক্লিয়ার? এখন বুঝতেই পারলাম আমরা যে বাইরের বিন্দুকে অসীম বলতেছি, তার মানে এখানে কোনো বল লাভ করবে না অন্য কোনো চার্জ। এখানে একটা চার্জ স্থাপন করলাম, মনে করো ফর এক্সাম্পল এই যে কালো বৃত্ত বড়টা দিলাম একটু, এই বড় বৃত্ত যুক্ত যে চার্জটা আছে, সেটা এই তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ স্থাপন করলাম, এই চার্জ কিন্তু একটা বল অনুভব এখন করবে, কারণ এই চার্জের তড়িৎ ক্ষেত্রের ভেতরে কিন্তু এই চার্জটাকে স্থাপন করেছি। হ্যাঁ, বল অনুভব করবে। মনে করো এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করেছি, যে এখানে এই চার্জের, এই যে যেটাকে আমি বড় বৃত্তাকার গোলকের মাধ্যমে দেখিয়েছি, কালো বৃত্তাকার গোলকের মাধ্যমে দেখিয়েছি, এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করলাম। এখন কিন্তু এই প্লাস কিউ পরিমাণ চার্জ বল অনুভব করবে, ঠিক আছে, বল অনুভব করবে, ঠিক আছে। এই বলটা অনুভব করলো, তার নাম দিলাম হচ্ছে এফ। তাই এখন খেয়াল করে আমি কি নেমে দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্লাস কিউ পরিমাণ চার্জ, ছোট করে লিখতেছি আগে, পরে বড় করে বলবো সাজিয়ে গুজিয়ে। প্লাস কিউ পরিমাণ চার্জ তড়িৎ ক্ষেত্রে কি পরিমাণ বল অনুভব করেছে? এফ পরিমাণ বল অনুভব করে, বা বল, আগে বল লেখো, বল অনুভব করে এফ। অতএব প্লাস 1 কুলম্ব চার্জ এই তড়িৎ ক্ষেত্রে, কোন তড়িৎ ক্ষেত্র? এই যে কালো বড় বৃত্ত ভরাট যেটা করেছি, সেই চার্জ যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে, এই তড়িৎ ক্ষেত্রে বল অনুভব করবে কত হচ্ছে? এফ ডিভাইড বাই কিউ।
এই যে বললাম আমরা যে +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করবে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এইটাকেই বলবো আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীক্ষ্ণতা, তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ প্রাবল্য লিখলাম, একটা কথা লিখলাম, ইলেকট্রিক ইন্টেন্সিটি, তীক্ষ্ণতা। তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দ্বারা, F/Q। এককটা লিখে নিচ্ছি, তারপর ব্যাখ্যা দিচ্ছি। এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব। নিউটন, বলের একক নিউটন, প্রতি একক ধনাত্মক চার্জে পার কুলম্ব। ঠিক আছে, ওকে। এককটা আমরা নিউটন পার কুলম্ব লিখলাম। এইবার প্রাবল্য বের করে লাভটা কি হলো? প্রাবল্যটা তোমাকে কি দিচ্ছে, কি দেখাচ্ছে, বা কি পরিমাপ করছে? প্রাবল্য হচ্ছে, বলেছি দেখো তো, সংজ্ঞাটা একটু ছোট করে বলি, পরে বড়টা বলতেছি, সাজিয়ে গুজে পরের বড়টা বলতেছি, এইটুকু বুঝি। যে +1 কুলম্ব চার্জ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বল অনুভব করে, কত কুলম্ব? +1 কুলম্ব চার্জ। অন্য কোন চার্জ বল অনুভব করবে না? হ্যাঁ করবে। সেটাকে কি প্রাবল্য বলবো না? না বলবো না। কোনটাকে প্রাবল্য বলবো? শুধুমাত্র +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে সেটাকেই প্রাবল্য বলবো। অন্য যে চার্জ, ওখানে +1 কুলম্বের জন্য আমি সংজ্ঞাটা দিলাম প্রাবল্য, অন্য অন্য চার্জ আছে না, +2 +3 -2 -1 মাইনাস এনিথিং আছে, ওই চার্জ কি বল অনুভব করবে না? করবে। ওটাকে কি প্রাবল্য বলবো না? না বলবো না। সবগুলা চার্জ এখানে যদি স্থাপন করি, যে কোনো পরিমাণ চার্জ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে অবশ্যই বল অনুভব করবে। বাট সবগুলা চার্জের মধ্যে স্পেশাল একটা চার্জ, যার নাম কত? তার নাম হচ্ছে +1 কুলম্ব চার্জ। এই চার্জটা যে বল অনুভব করবে তাকেই শুধুমাত্র আমরা প্রাবল্য নামে ডাকবো। তাহলে প্রাবল্য কি বল না? হ্যাঁ বল, অবশ্যই বল। কোন বল? স্পেশাল বল। কিরকম স্পেশাল বল? +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে। +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে। এখন প্রশ্ন, স্যার +1 কুলম্বই কেন? অন্যগুলোও তো বল অনুভব করছে, এটাকেই কেন প্রাবল্য বলছি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এইটাকেই প্রাবল্য বলছি এই কারণে, গোটা বিশ্বব্যাপী তড়িৎ ক্ষেত্রে একটা চার্জ কি পরিমাণ বল অনুভব করবে, তার তীক্ষ্ণতা কিরকম, তীব্রতা কিরকম, এটা পরিমাপ করা হয় কার সাপেক্ষে? এই +1 কুলম্ব চার্জের সাপেক্ষে। যে আমি একটা তড়িৎ ক্ষেত্রের বলের তীক্ষ্ণতা, তীব্রতা কিরকম, কিরকম তীক্ষ্ণ, কিরকম তীব্র, পরিমাপ করবো কার সাপেক্ষে? একটা চার্জ তো দিতে হবে এখানে, না দিলে তুমি পরিমাপ করবে কিভাবে? হ্যাঁ, আমরা +1 কুলম্ব চার্জ এখানে স্থাপন করব। করলে দেখবো যে কি পরিমাণ বল অনুভব করছে ওই +1 কুলম্ব চার্জটা, সেটাকে আমরা প্রাবল্য বলবো। বেসিক্যালি বলের তীক্ষ্ণতা পরিমাপ করে। প্রাবল্য কি করে? কোন তড়িৎ ক্ষেত্রের বলের তীক্ষ্ণতা, তীব্রতা পরিমাপ করে। এখন তড়িৎ ক্ষেত্রে বললে বিষয়টা একটু ভালো হবে না, আমরা আরো একটু একটু আগায়া যাই। এবার তড়িৎ ক্ষেত্র তো বলেছি, ওকে। এখানে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু কথাটা একটু বলতে হবে। কেন? দেখো তো, বল, বারবার বলতেছি বল, এটা একটা বল, বেসিক্যালি একটা বল, অন্য কিছু না রে বাবা, অন্য কিছু না, জাস্ট বল। তো বলের সূত্র কি? F = 1/4πε0 Q1 Q2/r²। খেয়াল করো, আমার এখানে একটা বড় বৃত্তযুক্ত চার্জ আছে, প্লাস কি বলে, এই যে গোলটি দিয়েছি আমরা, এখানে একটা চার্জ স্থাপন করেছি। তাহলে এই চার্জের দূরত্ব কত? আর। এখন বলো তো, আমি এখানে চার্জ, এই বিন্দু +q পরিমাণ চার্জ স্থাপন না করে আমি এখানে চার্জ স্থাপন করলাম, তাহলে কি একই বল অনুভব করবে? প্রশ্নের উত্তর হচ্ছে না স্যার, একই বল অনুভব করবে না। কেন? এই যে একেবারে কমন সেন্স। আর এর উপর নির্ভর করবে, দূরত্বের উপর নির্ভর করে। এই চার্জ থেকে দূরত্ব যত বাড়বে, দূরত্ব যত বাড়বে, বলের পরিমাণ কিন্তু তত কমবে, আমাদের জানাই আছে। তাহলে এই বিন্দুতে +q পরিমাণ চার্জ বা +1 কুলম্ব চার্জ স্থাপন করলে যে পরিমাণ বল অনুভব করবে, এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু, অনেকগুলা বিন্দু আমরা দেখালাম, এই বিন্দু বা এই বিন্দু, এগুলোতে যেহেতু এই বিন্দুগুলার জন্য এই চার্জের দূরত্ব সমান না, তাহলে বল কিন্তু সমান করবে না। তাই আমরা যখন প্রাবল্যের কথা বলবো বা বলের কথা বলবো, এই বিন্দুর প্রাবল্য বা বলের পরিমাণ, প্রাবল্য বললেই আমি বুঝে নিব, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু প্রাবল্য বললেই আমি বুঝে নিব যে ওই বিন্দুতে আমি কি স্থাপন করেছি, +1 কুলম্ব চার্জ স্থাপন করেছি। +1 কুলম্ব সংজ্ঞা দিচ্ছে, তাই সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা অন্য কিছু ব্যাখ্যা করছি। ওকে, সংজ্ঞা ভালোভাবে না বুঝলে কিন্তু আমরা আসলে প্রবলেম গুলা সলভ করতে পারবো না। সুতরাং ডেফিনেশন খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। সংজ্ঞা দিয়েই কিন্তু অন্য কিছু ব্যাখ্যা করতে হয়। মাত্র আমরা নারী নক্ষত্র পড়তেছি এখানকার, ঠিক আছে, যে কিভাবে কিভাবে এটা কেন বলছি, এটাকেই কেন আমরা কনসিডার করছি। তাহলে এখন খেয়াল করো যে এই
এই বিন্দু আমি যদি একটু বিন্দুগুলো পয়েন্টিং করি এ বি সি ডি, ও দিলাম, ও বিন্দুতে একটা চার্জ, এটাকে আমরা এই চার্জটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, এই যে আমরা গুলটি দিয়ে রাখছি। এখন এই ও বিন্দুর চার্জটা এখানে স্থির মনে করো, হ্যাঁ, এই বিন্দুতে একটা চার্জ স্থাপন করলে +1 কুলম্ব, বা বি বিন্দু বা সি বিন্দু বা ডি বিন্দু +1 কুলম্ব চার্জ কিন্তু একই রকম বল অনুভব করবে না। খেয়াল করো, +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে তাকেই প্রাবল্য বলে। তাহলে এখানে +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করবে, এখানে কি সেই একই পরিমাণ বল অনুভব করবে? উত্তর হচ্ছে না স্যার, কারণ দূরত্বটা ডিসটেন্সটা সেম না, যেহেতু সূত্র আমরা লিখে নিয়েছি। তাহলে প্রাবল্য কি? একটা বল। কোনটা বল? +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে। তাহলে আমরা কি বলতে পারি না যে প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ বল অনুভব করবে না কে? +1 কুলম্ব চার্জ। তাহলে আমি যখন সংজ্ঞাটা দেব, এই বিন্দুটার কথা কি উল্লেখ করা উচিত না? হ্যাঁ উচিত। কি বলবো তাহলে? বলবো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, এই যে বিন্দু বলে ফেলেছি কিন্তু, তড়িৎ ক্ষেত্রে বলেছিলাম, এখন একটু বাড়ায় বলতেছি এখন, হ্যাঁ, আগে সংক্ষিপ্ত ভাবে বলেছি। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জ, এই যে একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, তড়িৎ তীব্রতা বলে, বা তড়িৎ তীক্ষ্ণতা বলে, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। খেয়াল করো, সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। সংজ্ঞাগুলা আমি বারবার বলেছি তোমাদের, সংজ্ঞা অনেক সময় নিয়ে পড়াই আমি, কারণ সংজ্ঞা না জানলে এটা কিভাবে বুঝবো আমি? সংজ্ঞা দিয়েই তো ভেতরের সবকিছু আমি ব্যাখ্যা করব, তাই না? তাহলে ডেফিনেশনটা কি হলো? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কে +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ক্লিয়ার? এবার খেয়াল করো, +1 না দিয়ে অন্য চার্জ স্থাপন করলে যে বল অনুভব করবে সেটাকে আমরা বল বললেও প্রাবল্য বলবো না, কিন্তু +1 কুলম্ব চার্জ স্থাপন করলে যে বল অনুভব করে তাকে বল বলার পাশাপাশি প্রাবল্য বলবো ওই বিন্দু। ক্লিয়ার? সারা বিশ্বব্যাপী কি প্রাবল্য বা বলের তীব্রতা পরিমাপ করা হয় কার সাপেক্ষে? +1 কুলম্ব চার্জের সাপেক্ষে। যে +1 কুলম্ব চার্জ দিলে এই যে চার্জটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে সে কত বলে আকর্ষণ করবে, কত বলে বিকর্ষণ করবে, এটা পরিমাপ করবো আমরা কার সাপেক্ষে? +1 কুলম্ব চার্জের সাপেক্ষে। ওকে, এইবার দেখো তো, এই জন্য +1 কুলম্ব চার্জকে বলা হয় টেস্ট চার্জ। তাই আমরা তোমাদেরকে প্রশ্ন দিই না, প্রশ্ন দিয়ে তোমাদের কি মেধা যাচাই করি, তেমনি এই +1 কুলম্ব চার্জ দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রে বলের তীব্রতা পরিমাপ করি, তীক্ষ্ণতা পরিমাপ করি। এই জন্য এটাকে বলে টেস্ট করি। কি করি? টেস্ট করি, পরীক্ষা করি। এই জন্য আমরা এটাকে বলবো টেস্ট চার্জ, +1 কুলম্ব চার্জকে। অথবা বলা হয় হচ্ছে পরক চার্জ, বাংলায় বলা হয় পরক। পরক করে দেখি এই কি পরিমাণ বল অনুভব করবে +1 কুলম্ব, এই কি পরিমাণ বল অনুভব করবে, কি দ্বারা পরক করব, পরীক্ষা করব? +1 কুলম্ব চার্জ। এই জন্য এর নাম হচ্ছে পরক চার্জ, পরক চার্জ। ক্লিয়ার? ওকে, শিখেছি কিন্তু আমরা। তাহলে আমরা এখন একটা কথা শিখলাম, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য তড়িৎ তীব্রতা পরিমাপ করতে হবে, নির্ণয় করতে হবে, সেই বিন্দুতে কে বসে আছে, কাকে দ্বারা টেস্ট করব? +1 কুলম্ব চার্জ দ্বারা টেস্ট করব। ঠিক আছে? তাহলে ওখানে প্রাবল্য কথাটা মানেই হচ্ছে ওখানে কে বসে আছে? +1 কুলম্ব চার্জ। বলা থাকবে না, বলা থাকার কোনো প্রশ্নই ওঠে না, দরকারই নেই, কারণ +1 কুলম্ব চার্জ মানেই প্রাবল্য। প্রাবল্য বললেই বুঝে ফেলবো যে ওই বিন্দুতে কে বসে আছে? একটা +1 কুলম্ব চার্জ বসে আছে, ওই চার্জটা যে বল অনুভব করেছে সেটাই প্রাবল্য। ওকে, এবার দেখো এখানে চার্জ এবার নামকরণ করলাম, আগে তো গুলটি দিয়ে নামকরণ করি নাই, এবার মনে কর নামকরণ করলাম যে কি পরিমাণ চার্জ। এখানে আমি প্রাবল্য বের করতে চাচ্ছি। কিরকম? যে এই চার্জটা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আর দূরত্বে একটা বিন্দু নিলাম বি। এই যে আমি যদি একটু দেখাই, আমি একটু বড় করে দেখালাম এবার, এই যে এই চার্জটা তড়িৎ ক্ষেত্র, এই যে বড় একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, মনে করো এটা আমি একটু সিম্বলিক ভাবে দেখালাম, এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে। ওই যে কি পরিমাণ চার্জ, প্লাস নাকি মাইনাস, এটা কিন্তু এখনো বলতে পারতেছি না, বলি নাই, জেনারেলটা লিখেছি। এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে। তো আমি বললাম দেখো তো, তুমি তোমার যেখানে বসে আছো, শীতের মধ্যে আমরা প্রায়, বা একটা মোমবাতি জ্বালালাম মনে করে, এখানে মোমবাতি থেকে আগুনের শিখা বের হয়, মোমবাতি থেকে আগুনের শিখা বের হয়, এই আগুনের তীক্ষ্ণতা পরিমাপ করতে চাচ্ছি। প্রত্যেকটা পয়েন্টে কি সেম সেম আসবে? না, ওই আগুন থেকে যত উঁচার দিকে আমি হাতকে নিয়ে যাব, হাত দ্বারা মনে করো টেস্ট করতেছি, তত বেশি তত যত উঁচার দিকে নিয়ে যাব, মানে দূরত্ব যত বাড়বে আগুন থেকে, ওই আগুনের তীব্রতা তখন আমি ফিল করব কিন্তু কম, অনুভব করব কম। আবার আগুনের কাছাকাছি যদি আমি হাতটা নিয়ে আসি, তাহলে কিন্তু আগুনের তীব্রতা বেশি ফিল করব, তাই না? সিমিলার কনসেপ্ট এখানে, যেখানে চার্জ আছে
এখান থেকে যত দূরত্বে নিয়ে যাব, বেশি দূরত্বে, তত কিন্তু বলের পরিমাণটা কমে যাবে। তো আমি বললাম যে এই কিউ চার্জের জন্য আমাদের কনসেপ্টটা দেখো খুবই সহজ। কিউ চার্জের জন্য এখানে বিন্দু চার্জ, হ্যাঁ, কারণ আমি কুলম্বের সূত্র ব্যবহার করব মানে কিন্তু বিন্দু চার্জ। কিউ চার্জের জন্য ওকে, আর দূরত্বে, আর দূরত্বে প্রাবল্য, প্রাবল্য আমরা বের করতে চাচ্ছি। আর দূরত্বে প্রাবল্য, খেয়াল করো যেখানে আমি প্রাবল্য বের করবো সেটার নাম কি দিয়েছে, বি বিন্দু। এই যে কিউ চার্জ হতে বা কিউ চার্জের জন্য আর দূরত্বে প্রাবল্য বের করতে চাচ্ছি। খেয়াল করো আমি কিন্তু ছোট করে লিখতেছি, এই যে +1 কুলম্ব, এখানে কে বসে আছে, +1 কুলম্ব বসে আছে। যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাই, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাই, সেই বিন্দুতে কে বসে আছে, +1 কুলম্ব চার্জটা বসে আছে। ওকে, আমি এখন দুটা বিন্দুর মধ্যকার এই চার্জ আর এই চার্জের মধ্যকার বল বের করলেই প্রাবল্য কিন্তু বের হয়ে যাবে। খুবই সহজ জিনিসটা দেখো তো। সূত্র কি আমাদের, F = 1/4 এপসিলন নট Q1 Q2 / r²। ওই যে বলের সূত্র, গত ক্লাসে আমি বলেছিলাম বল নির্ণয় পারছো মানে কি, প্রাবল্য নির্ণয় কমপ্লিট। প্রাবল্য নির্ণয় কমপ্লিট। পার্থক্য কি স্যার, পার্থক্য হচ্ছে ওখানে Q1 Q2 দুইটা চার্জ ছিল ভিন্ন ভিন্ন মানের, এখানে দুইটা চার্জ ভিন্ন ভিন্ন মানের না, একটা চার্জ যে কোনো মানের আর একটা চার্জ +1 কুলম্ব। একটা চার্জ যে কোনো মানের আর একটা চার্জ হচ্ছে +1 কুলম্ব, কারণ প্রাবল্য মানেই +1 কুলম্ব চার্জ ওখানে বসে আছে, ওখানে দিয়ে আমি টেস্ট করতে চাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো 1/4 গুণ Q1, এখানে কয়টা চার্জ, একটা চার্জের নাম কিউ, একটা চার্জের নাম +1। এই দেখো কিউ গুণ 1/r², হয়ে গেছে আমাদের কিন্তু। এটাই প্রাবল্য নির্ণয় সূত্র, Q/r²। এটাকে ই বলতে পারি, হ্যাঁ ই বলতে পারি, কারণ Q1 এবং Q2 চার্জের মধ্যে একটা চার্জ +1 কুলম্ব, তাহলে +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বলের নাম কি, ক্রিয়াশীল বলের নাম হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, এই বলটাকে কিন্তু আমরা প্রাবল্য বলতে পারতেছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে প্রাবল্যের রাশিমালা, খুবই সহজ। এই সূত্র দ্বারা আমরা প্রাবল্য, প্রাবল্য দেখি। কে লিখবো কেন, কে তো পাই নাই আমি কখনো। 1/4 শূন্য মাধ্যমে ধরেছি, যদি তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে তাহলে এটা লিখতে পারো, ওই যে 1/4 কে এপসিলন নট, এটার কথা বলতেছো। তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে আমরা, বুঝি না, সরি। না না, কে লিখবো না, কে লিখবো না, কে লিখবো না, 9-10 পড়ে আসছো, কে বাদ দাও এখন, এভাবে লিখবা। আমি তো এটা বল সুন্দর করে শিখাইছি। আগে আমরা সি লিখতাম, C × Q1 Q2/r², হ্যাঁ, এখন আর সি লিখবো না। কুলম্বিক কনস্ট্যান্টকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা শূন্য মাধ্যমে লিখেছিলাম 1/4 আর অন্য মাধ্যমে লিখেছিলাম আমরা অন্য 4 আমি এখন আমার ক্লাস নোট গুলো দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ, এখানে আর সি লিখবো না, এখন বড় ক্লাসে উঠে গেছো না, এখন ডিটেলস লিখতে হবে। আগে আমরা ছোট ক্লাসের সময় অত ডিটেলস লিখি নাই। ওকে, এই গেল আমাদের প্রাবল্যের রাশিমালা। খেয়াল করো তো, যে চার্জের জন্য প্রাবল্য বের করবা সেই চার্জটা থাকলো উপরে, আর ওই চার্জ হতে যে দূরত্বে প্রাবল্য নির্ণয় করব সেই দূরত্বের উপর স্কয়ারটা নিচে। শেষ আমাদের অঙ্ক। শূন্য মাধ্যম দেওয়া থাকলে আমরা, কোনো মাধ্যম দেওয়া না থাকলে আমরা 1/4 লিখবো। আর কোনো মাধ্যমের মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে, মনে করে মাধ্যম দেওয়া আছে এবং ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর মান দেওয়া আছে 5, 10, 50 যা কিছু হতে পারে, তখন আমরা যেখানে এপসিলন নট আছে সেখানে আমরা কে এপসিলন নটটা বসিয়ে দিব। সাধারণত আমাদের এই প্রবলেম গুলো যখন আমাদের পরীক্ষায় আসে ওই মাধ্যমটা উল্লেখ থাকে না, তাই আমরা বাই ডিফল্ট শূন্য মাধ্যমটা ধরে নিই। আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, একটু লক্ষ্য করবা, সূত্র লিখছি, কতগুলো প্রবলেম সলভ করছি। তড়িৎ প্রাবল্য এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, এবার দেখো আমি প্রথমে সূত্রটা আবার লিখে নিচ্ছি। এই যে একটা চার্জ আছে কিউ, ঠিক আছে, এই চার্জ থেকে আমি কয় দূরত্বে প্রাবল্য নির্ণয় করবো, আর দূরত্বে, এ বি। খেয়াল করবো, আচ্ছা প্রাবল্যের দিকটা বুঝাবো আমি আগে প্রথমে। এই যে +1 কুলম্ব, তাই না, এখানে আমি লিখে নিচ্ছি। দেখো তো, আমরা বারবার একটা কথা কিন্তু বলছি, কি বলছি, +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে তাকেই তড়িৎ প্রাবল্য বলে। +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ, বারবার বলছি কিন্তু। তাহলে প্রাবল্যের দিক কোন দিকে, প্রাবল্য তো একটা বল, বল মানে কি দিক রাশি, ভেক্টর রাশি।
ওই +1 কুলম্ব চার্জ যেদিকে বল অনুভব করে সেটাই প্রাবল্যের দিক। তো দেখো তো আমি বললাম এখানে দেখো, এখানে মনে করে এই যে কিউ পরিমাণ চার্জ এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এই যে এখানে মনে করো আমি এই কলমের মাথাটাই মনে করো একটা চার্জ, এই কলমের মাথা এখানে সেট করলাম। সেট করলে কি হবে? এই চার্জ একটা বল অনুভব করবে না? কোন দিকে বল অনুভব করবে? মনে করো এইদিকে যে কোনো দিক হতে পারে। যেদিকে বল অনুভব করবে সেটাই হবে প্রাবল্যের দিক। কে? এই প্লাস এই কিউ চার্জ না, কিন্তু কিউ চার্জ একটা অবশ্যই বল অনুভব করবে। আমি কিউ চার্জ দ্বারা তো এই কিউ চার্জ দ্বারা তো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা পরিমাপ করছি না। কাকে দ্বারা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা তীক্ষ্ণতা পরিমাপ করতেছি? অবশ্যই +1 কুলম্ব চার্জ দ্বারা। তাহলে +1 কুলম্ব চার্জ যেখানে স্থাপন করলাম সে কোন দিকে বল অনুভব করবে সেটা দ্বারাই আমরা প্রাবল্যের দিক হিসাব করব। তাহলে লিখে নিচ্ছি যে +1 কুলম্ব চার্জ, এটাকে আমরা কি বলি? একক ধনাত্মক চার্জ। ঠিক আছে, +1 কুলম্ব চার্জ যেদিকে বল অনুভব করে, বল অনুভব করে, যেদিকে অনুভব করে সেটি সেটি তড়িৎ প্রাবল্য দিক। এই তড়িৎ প্রাবল্য কিন্তু অনেকগুলো কথাই লেখা হয়, বলে দিয়েছি। তড়িৎ প্রাবল্যের দিক, তড়িৎ তীব্রতা, বৈদ্যুতিক প্রাবল্য, তার বৈদ্যুতিক তীব্রতা, তড়িৎ তীক্ষ্ণতা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, অনেক সময় শুধু তড়িৎ ক্ষেত্র বলা হয়ে থাকে, অনেক সময় শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র বলা হয়ে থাকে। আবারও বলছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তীব্রতা, এগুলো সকলকে সমষ্টিগতভাবে কখনো কখনো তড়িৎ ক্ষেত্র নামেও ডাকা হয়। আধুনিক কালে হ্যাঁ, বিজ্ঞানীরা, পদার্থবিদরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীক্ষ্ণতাকে তড়িৎ ক্ষেত্র নামেই ডাকে, তড়িৎ ক্ষেত্র নামেই ডাকে সাধারণত। হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক কোনটা? ওই যে +1 কুলম্ব নিয়ে কথা বলতেছি বারবার, এই +1 কুলম্ব চার্জের দিকে বল অনুভব করে। ঠিক আছে, তো সূত্রটা এখানে লিখে নিচ্ছি, E=1/4πε0। দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তারপরে কিন্তু আমি 2 বার 3 বার করে একটা সূত্র লিখতেছি। তুমি কি করবে? অবশ্যই 2 বার 3 বার 4 বার করে লিখবা। লিখলে তোমার কলম হাত সাড়া দিবে যে এই সূত্রটা এরকম হয়। ঠিক আছে, Q/R²। আমি আবারো বলতেছি, যে চার্জের জন্য প্রাবল্য বের করবা সেই চার্জ থাকবে উপরে, আর যে দূরত্বে প্রাবল্য বের করবা সেই দূরত্বের উপর স্কয়ার থাকবে নিচে। এভাবে লিখলে হয়তো না? দেখো তো আমি এভাবে যদি লিখি, Q/হচ্ছে QA, লেখো এ বিন্দুর চার্জ, যের জন্য প্রাবল্য বের করো কোথায়? বি বিন্দুতে, তাহলে দূরত্ব কত? AB, তার উপর স্কয়ার। ঠিক আছে, আবার বলছি এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য বের করব, সেই চার্জটা হবে উপরে, তো এ বিন্দুর চার্জের পরিচয় দিলাম Q(A) দ্বারা, আর কোথায় প্রাবল্য নির্ণয় করব? বি বিন্দুতে, তাহলে দূরত্বটার নাম দিলাম হচ্ছে AB দ্বারা, AB স্কয়ার। ক্লিয়ার? এখন +1 কুলম্ব চার্জ যেদিকে বল অনুভব করে সেটি হচ্ছে প্রাবল্যের দিক। একটু দেখাচ্ছি, প্রাবল্যের দিকটা দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করবা, ইম্পর্টেন্ট এটা। মনে করো +Q পরিমাণ চার্জ দিলাম, এখানে +Q পরিমাণ চার্জ আছে, তাহলে প্রাবল্যের দিক কোন দিকে হবে? এ বিন্দুতে +Q পরিমাণ চার্জ আছে, বি বিন্দুতে প্রাবল্যের দিক বলো তো কোন দিকে হবে? বি বিন্দুতে কে বসে আছে? যেখানে প্রাবল্য নির্ণয় করব সেখানে অবশ্যই +1 কুলম্ব চার্জ বসে আছে। দেখো খেয়াল করো, এই +1 কে +Q কোন দিকে বল অনুভব করাবে? +Q +1 একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে একে অপরকে দূরে সরিয়ে দিবে। আমি বলেছি বা আমরা বলেছি বা পদার্থবিজ্ঞানের এই টপিকটা বলে, পদার্থবিদরা ঠিক করে দিয়েছেন। কি ঠিক করে দিয়েছেন? যে +1 কুলম্ব চার্জ যেদিকে বল অনুভব করে সেটিই হবে হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক। তো এই চার্জও একটা বল অনুভব করবে, এই চার্জও একটা বল অনুভব করবে, কিন্তু এই যে কিউ পরিমাণ চার্জ যে বল অনুভব করবে সেটা কিন্তু তড়িৎ প্রাবল্যের দিক হিসেবে বিবেচনা করব না। কে? এই +1 কুলম্ব চার্জ। +1 কুলম্ব চার্জ এদিকে বল অনুভব করবে। দেখো তো কমন কনসেপ্ট কি বলে? এই যে এদিকে বল অনুভব করবে, খেয়াল করো। +Q পরিমাণ চার্জ +1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে, এই যে এদিকে দূরে সরিয়ে দিবে, তাহলে প্রাবল্যের দিক কোন দিকে হবে? এইদিকে। ক্লিয়ার? ওকে, এবার -Q পরিমাণ চার্জ যাও, -Q নিলে কি হবে দেখো, তারপর দুটাকে একত্রে বলবো। -Q পরিমাণ চার্জ এ বিন্দুতে আছে, বি বিন্দুতে প্রাবল্যের দিক বের করবো। খেয়াল করো তো, বি বিন্দুতে প্রাবল্যের দিক বের করবো, এখানে কে বসে আছে? বি বিন্দুতে প্রাবল্যের দিক বের করবো, +1 কুলম্ব চার্জ। হ্যাঁ, এবার বলো, এই -Q পরিমাণ চার্জ এই +1 কুলম্ব চার্জকে নিজের দিকে টেনে নেবে, আকর্ষণ করবে। প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে, টেনে নেবে নিজের দিকে। তাহলে দেখো তো +1 কুলম্ব চার্জ কোন দিকে বল অনুভব করে? এই যে এই দিকে বল অনুভব করবে। ওকে, তাহলে এটাই হবে প্রাবল্যের দিক। এই বলকে কেন প্রাবল্য বলছি আবারও একবার মনে করিয়ে দিতে চাই, যে এটা কিন্তু +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করছে এটাকেই আমরা সংজ্ঞা অনুসারে
প্রাবল্য দ্বারা সম্বোধন করেছি, ইন্ডিকেট করেছি। ওকে, এই জন্য আমরা এই বলটাই কিন্তু বারবার প্রাবল্যই বলছি। অন্য কোনো বলকে প্রাবল্য বলবো না, না আর বলবো না। অন্য কোনো বলকে শুধু বলই বলবো, নট ইন্টেন্সিটি বা প্রাবল্য বলবো না। শুধুমাত্র +1 কুলম্ব চার্জে বল অনুভব করে সেটাকে আমরা প্রাবল্য বলবো। আমি একটু এভাবে দিই, এটা হচ্ছে ই, এটা দিই, এটা হচ্ছে ই। একটু সংক্ষেপে দুইটাকে একত্রে বলবো এবার, খেয়াল করো। ধনাত্মক চার্জের জন্য প্রাবল্যের দিক, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দিকে। সংক্ষেপে লিখে দিচ্ছি, এতক্ষণ আমরা বুঝেছি, একটু মুখস্থ করছি। বিন্দুর দিকে, সংক্ষিপ্ত ভাবে অঙ্ক করার জন্য, সংক্ষিপ্ত সময় অঙ্ক করার জন্য। বিন্দুর দিকে, কোন বিন্দুর দিকে? যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দিকে। এবার দেখো মাইনাস কুলম্ব চার্জের জন্য কোন দিকে দিক? চার্জের দিকে। যে চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব সেই চার্জের দিকে, সেই চার্জের দিকে। ওকে, এইটুকু পারলে আমাদের এখন আমাদের আর প্রাবল্য নিয়ে ভাবতে হবে না। এখন খালি আমরা ভেক্টর পড়বো, ভেক্টর, ভেক্টর পড়বো আমরা। ঠিক আছে, একাধিক চার্জের জন্য যদি প্রাবল্য আমাকে নির্ণয় করতে বলে, তাহলে সবগুলা চার্জের জন্য ভিন্ন ভিন্ন ভাবে প্রাবল্য বের করে নিয়ে তাদের ভেক্টর যোগ করবো। মনে রাখো, ভেক্টর যোগ, শুধু যোগ না, ভেক্টর যোগ করবো। ঠিক আছে, ওকে। এরকম আমি যদি দেখাই, 1 2 3 4টা দিলাম। এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে মনে করো Q2, এখানে একটা চার্জ আছে Q3, এখানে একটা চার্জ আছে Q4। ঠিক আছে, তো এখানে মনে করো এর নাম দিলাম হচ্ছে, এখানে একটা চার্জ আছে হচ্ছে, এখানে আর চার্জ দরকার নাই। এটা A বিন্দু দাও, এটা B বিন্দু দাও, C বিন্দু দাও, D বিন্দু দাও। এটার নাম দাও R1, এটার নাম দাও R2, এটার নাম দাও R3, এটার নাম দাও হচ্ছে R4। খেয়াল করো ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। দেখো তো, ও বিন্দুতে কে বসে আছে? যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো সেই বিন্দুতে +1 কুলম্ব চার্জ বসে আছে। আর বলা লাগবে না, কিন্তু লেখা লাগবে না কিন্তু এখানে। তাহলে ও বিন্দুতে কয়টা বল অনুভব করবে? +1 কুলম্ব চার্জ 4টা বল অনুভব করবে। কার কার জন্য? Q1 চার্জের জন্য একটা বল অনুভব করবে, নাম দিলাম মনে করো E1। Q2 চার্জের জন্য একটা বল অনুভব করে, নাম দিলাম মনে করো E2। এটার জন্য একটা বল অনুভব করবে, নাম দিলাম E3। এটার জন্য একটা বল অনুভব করে, নাম দিলাম হচ্ছে E4। ঠিক আছে, তাহলে অতএব এই ও বিন্দুর জন্য, ও বিন্দুতে কয়টা বল অনুভব হয়েছে? 4টা বল অনুভব হয়েছে। তো 4টা বল, যেহেতু +1 কুলম্ব চার্জ প্রাবল্য, সেহেতু এই বলগুলোকে আমরা প্রাবল্য বলছি। ওকে, তাহলে E ইজিক্যাল টু, তাহলে কত হবে? E1 যোগ E2 যোগ E3 যোগ E4 হলো? না, হয় নাই। এটাতে জাস্ট যোগ করলাম, হবে? নো, ভেক্টর সাম, ভেক্টর সাম, ভেক্টর সাম, ভেক্টর সাম। অনেকগুলা চার্জের জন্য যদি আমরা প্রাবল্য বের করতে চাই, প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা প্রাবল্য বের করে নিয়ে তাদের আমরা লব্ধি বের করব। কোন সূত্রের মাধ্যমে বের করব? অনেকগুলা সূত্র আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওই যে সামন্তরিকের সূত্র, তারপর হচ্ছে উপাংশ সূত্র, আমরা এখানে সামন্তরিক দিয়েই কভার করে ফেলবো। ঠিক আছে, সামন্তরিক দিয়ে কিন্তু আমরা কভার করে ফেলবো। তাহলে এখানে কি লিখলাম? একাধিক চার্জের জন্য কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। এটাকে বলা হয় তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি। বলের ক্ষেত্রে বল, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, একই কনসেপ্ট। এটা তো বলই, তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি, উপরিপাতন নীতি, তড়িৎ প্রাবল্যের উপরিপাতন নীতি। খেয়াল করো, এখন আমি এখন অঙ্কে চলে গেলাম সরাসরি। রিলেটেড অনেকগুলো অঙ্ক করব। ঠিক আছে, রিলেটেড অনেকগুলো অঙ্ক করব। একটা উদাহরণে আসলাম। এখন তড়িৎ গতিতে অঙ্ক করতে পারবো আশা রাখছি। একটা উদাহরণ, এখানে একটা চার্জ আছে, নাম দিলাম হচ্ছে +40 কুলম্ব। এখান থেকে মনে করো আমরা একটা উদাহরণ নিচ্ছি, 10 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে। লেখার স্টাইলটা ঠিক আগের মতোই, বল যেভাবে বল যেভাবে বের করেছিলাম, লেখার স্টাইলটা, কথাটা ওই কথাটাই লিখবো। কি? এ বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য বি, এখানে আমি প্রাবল্য চাচ্ছি যে এখানে হোয়াট চিহ্ন দিলাম। এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য চাচ্ছি, সেটা দূরত্ব কত? 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, প্লাস কুলম্ব। এই বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে, খুবই সহজ, প্রাবল্যের মান ও দিক। দেখো আমরা ওখানে লিখেছিলাম, কিন্তু এইটাই লিখছিলাম, বলের মান ও দিক। এখানে তো প্রাবল্য, এটাও তো বলই। এই কথা দুটা লিখবো অবশ্যই। তাহলে কি লিখবো? ই ইজিক্যাল টু, ই ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট, এটা তো কনস্ট্যান্ট, কুলম্বিক কনস্ট্যান্ট, ইনটু
কোন চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করছে, নিজে প্রশ্ন করবা, নিজেকেই প্রশ্ন করবা। এ বিন্দুর চার্জের জন্য তাহলে কি লিখবো, কিউ এ। কোথায় বের করব, বি বিন্দুতে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, এ বি, তার উপর স্কয়ার। দিক কোন দিকে, দিক এবার খেয়াল করো, দিক কোন দিকে হবে, প্লাস কুলম্ব চার্জের জন্য মাত্র শিখে আসছি, প্লাস কুলম্ব চার্জের জন্য বিন্দুর দিকে, যে বুঝে বুঝে শিখে আসছি, প্লাস কুলম্ব চার্জের জন্য বিন্দুর দিকে। তাহলে কোন বিন্দুর দিকে, এ বি বরাবর, এ বি ডি বরাবর। এখানে দেখো, এই যে দেখো এখানে কে বসে আছে, +1। এই +1 কে +40 কি করবে, বিকর্ষণ করবে না আকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে, এই যে দূরে, এই যে এদিকে দূরে সরিয়ে দিবে, এদিকে দূরে সরিয়ে দিবে, এই যে ডি বিন্দু। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক এক্ষেত্রে। ক্লিয়ার, মান হিসাব করো, 9 গুণ 10⁹9 গুণ কিউ এর মান হচ্ছে 40, ডিভাইড বাই হচ্ছে 0.1 এর উপর স্কয়ার। এখানে কিন্তু অবশ্যই আমরা মিটার করে নিব, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা মিটার করে নিলাম। ঠিক আছে, 9×4 = 36 নিউটন পার কুলম্ব। উত্তরটা লেখার সময় আবারও একবার দিকটা লিখে নিব বরাবর। ক্লিয়ার, অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। 1 নম্বর উদাহরণ সহজ লাগবে আশা রাখছি। এখনই তোমাদের এই টপিকের অনেকগুলা পড়া কিন্তু হয়ে যাবে, আশা রাখছি এখনই অনেকগুলা পড়া হয়ে যাবে, যে অঙ্কগুলো করাবো এখনই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই লিঙ্কটা কেটে গেলে আমি আরেকটা লিঙ্ক দিব, কয়েকটা প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, কয়েকটা প্রবলেম সলভ করাবো, ধৈর্য সহকারে একটু দেখো। পিছিয়ে যাচ্ছে আমরা, বারবার পিছাবো না। ঠিক আছে, আগানোর চেষ্টা করতে হবে, কিন্তু কলেজের উপর নির্ভর করে থাকলে শুধুমাত্র হবে না। ওকে, এবার দেখো 2 নম্বর প্রবলেম। এবার আমি একই অঙ্ক দিলাম, হ্যাঁ একই অঙ্ক দিলাম, -40 কুলম্ব চার্জ দেওয়া আছে এই বিন্দুতে। এখান থেকে ওই 10 সেন্টিমিটার দূরে আমরা প্রাবল্যের মানটা বের করে যাচ্ছি। উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার হচ্ছে 2। কত চার্জ দেওয়া আছে, -40 কুলম্ব, কত সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার দূরে প্রাবল্য নির্ণয় করছি। আমরা একটু সিম্বলিক ভাবে দেখাচ্ছি, প্রশ্নটা লিখছি না, বলছি যে -40 কুলম্ব চার্জের জন্য 10 সেন্টিমিটার দূরে প্রাবল্যের মান ও দিক কত। খেয়াল করব, শুধু প্রাবল্য বললে কিন্তু আমরা প্রাবল্যের মানও লিখবো, দিকও লাগবে, কিন্তু আবার মান ও দিক দুইটাই লাগবে, কারণ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তার মধ্যে মানও আছে, তার মধ্যে দিকও আছে। একই কথাই লিখবো, যে এ বিন্দুর চার্জের জন্য, একই কথাই লিখবো কিন্তু, এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক। বি বিন্দুতে বল যখন নির্ণয় করেছিলাম একই কথাই তুই লিখছিলাম, যে এই বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে বলের মান ও দিক, এখানে প্রাবল্যের মান ও দিক, বিন্দুতে প্রাবল্যের মান ও দিক। কি লিখবো, ওই একই লিখবো, ই ইজ ইকুয়াল টু, ই এও লিখতে পারো, তোমার ইচ্ছা, 1/4πε0। এবার একটা জিনিস খেয়াল করো, কিউ কোন চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য, তাই আমরা লিখবো কিউ এ। কোথায়, বি বিন্দুতে, তাহলে লিখবো হচ্ছে এ বি এর উপর স্কয়ার। দিক কোন দিকে, নেগেটিভ চার্জ, তাহলে কোন দিকে, চার্জের দিকে, বি এ বরাবর, বি এ বরাবর। ওকে, ব্যাখ্যা দিয়েছি, নেগেটিভ চার্জ, এ পজিটিভ চার্জ, এখানে +1 আছে, +1 কে এই মাইনাস কুলম্ব চার্জ আকর্ষণ করে তার দিকে টেনে নিবে, তাই প্রাবল্যের দিকটা হবে এদিকে, ই এদিকে, ই এ লিখেছি, ই এ লিখলাম। এই খেয়াল করো, 9 গুণ 10⁹9, যেহেতু মান এবং দিক দুইটাই লিখেছি, তাই আমরা এখানে নেগেটিভটা লিখবো না, শুধু পজিটিভটা লিখবো। ঠিক আছে, 0.1 স্কয়ার, তো আমরা পারলাম কত, 3.6 গুণ 10⁻⁻, সরি 13 কুলম্ব, 13 নিউটন পার কুলম্ব। দিকটা আবার লেখো বি এ বরাবর। তাহলে আমরা একটা চার্জের জন্য প্রাবল্যের মান কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দুইটা চার্জের জন্য বের করব, তারপর আমরা তিনটা চার্জের জন্য বের করব, তারপর আমরা চারটা চার্জের জন্য বের করব। তাহলে আমাদের প্রাবল্য মোটামুটি হয়ে যাবে, একটা চার্জ, দুইটা চার্জ, তিনটা চার্জ, চারটা চার্জ। উদাহরণ 3 আসুন, এবার দুইটা চার্জের জন্য বের করব। খেয়াল করো, এখানে এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে -40 দিলে কি উত্তরটা, অঙ্কটা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। তো মাইনাস মাইনাস দেওয়ার দরকার পড়বে না, কারণ আমি দিকটা লিখে নিয়েছি, দেওয়ার দরকার নেই। আমরা জটিলতা এড়ানোর জন্য মান ও দিক দুটাই লিখে ফেলেছি। ওকে, তাই আমরা নেগেটিভটা নিচ্ছি না, নিলেও হবে না নিলেও হবে। তো আমি যেহেতু নেগেটিভটা নিচ্ছি না, জটিলতা এড়ানোর জন্য, ঝামেলা এড়ানোর জন্য। ওকে, উদাহরণ 3 আসো, দুইটা চার্জ আছে, এখানে একটা চার্জ মনে করো +40 কুলম্ব দিলাম, এখানে একটা চার্জ মনে করো হচ্ছে +80 কুলম্ব দিলাম। ওকে, +40 +80। এখন বললাম এটা এ বিন্দু এবং বি বিন্দু, দূরত্ব কত, এখানে সি বিন্দু দিলাম, যে এ সি এ বি এর এই লিংক একটা দিয়ে দিব আমরা তোমাদের। হ্যাঁ, এগুলো সহজ সহজ অঙ্ক, এগুলোর জন্য আরেকটা ক্লাস নেওয়ার দরকার নেই, আজকেই কমপ্লিট হয়ে যাবে, এখনই কমপ্লিট হয়ে যাবে, আজকে বলবো না, এখনই কমপ্লিট হয়ে যাবে। এ সি এ বি এর মধ্যবিন্দু, হ্যাঁ,
তাহলে আমার প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে প্রাবল্য কত? সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। বিন্দুতে প্রাবল্য প্রাবল্য নির্ণয় করো। সি বিন্দুতে প্রাবল্য। একটু ধৈর্য সহকারে দেখো, খালি খালি দেখলেই হবে, খালি না দেখতে পারলে শোনো, খালি তাও হবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। পড়তে হবে, তুমি আজ পড়ো, কাল পড়ো, পরশুদিন পড়ো, যেদিনই পড়ো না কেন তোমার পড়তে হবে, লিখতে হবেই। এখন পড়ে ফেললেই তো তোমার লাভ হয়ে গেল, তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো তো, এইবার কিন্তু দুইটা চার্জ আছে, এই একটা চার্জ, এই একটা চার্জ। প্রবলেম আমাদের সূত্র শিখাচ্ছে, সূত্র আমাদের শিখাচ্ছে যে একটা চার্জের জন্য আমি একসাথে প্রাবল্যের মানটা বের করতে পারি। এই যে একটা চার্জের জন্য, একটা চার্জের জন্য এই সূত্র কিন্তু একটা চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা এই চার্জের জন্য একবার বের করব এই বিন্দুতে প্রাবল্য, এই চার্জের জন্য এই বিন্দুতে একবার প্রাবল্য বের করব। কটা প্রাবল্য পাবো? তাহলে দুইটা পাবো। এবার দুইটা লব্ধি বের করব, যেটা আমরা মাত্র শিখে আসছি। এই যে অনেকগুলা চার্জের যদি দেওয়া থাকে তাহলে তাদের ভেক্টর সাম হবে, তাদের ভেক্টর সাম হবে, ঠিক আছে। ওকে, তারপর আমি যখন অনেকগুলা প্রাবল্য অনেকগুলা বল পেয়ে গেলাম, আগের ক্লাসে খেয়াল করো তাহলে লব্ধি বের করেছি, সেম ভাবে আমরা এখনো তাই করব। আগে লব্ধি বল নির্ণয় করেছি, এখন আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। কার মতো করে? আগের মতো করেই। লব্ধি বল যেভাবে নির্ণয় করেছি, কোন সূত্র ব্যবহার করব? ভেক্টরের সামান্তরিকের সূত্রই ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো এটা দিয়ে কভার হয়ে যায়। ওকে, তাহলে আমরা সমাধান আসতেছি, আগের মতোই লিখবো। এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক। সি বিন্দুতে, আমরা একটা কথা এখানে বলে নিচ্ছি, এই ধরনের প্রবলেম যখন সলভ করতে হয় আমরা উত্তরপত্রে লিখবো, হ্যাঁ খাতায় লিখবো, অবশ্যই চিত্রটা দেখাবো, দিকগুলো দেখাবো। চিত্র দিক যদি চিত্রের মধ্যে না দেখায় তাহলে অঙ্ক হবে না, মিলবে না। বা কোণ লাগবে তো, কত কোণে ক্রিয়া করছে। দুটা ভেক্টর লব্ধি বের করার জন্য কি লাগে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা লাগে না রুট ওভার দিয়ে? হ্যাঁ, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগে না? লাগে। তো এই জন্য দিক ছাড়া আমি কোণ কিভাবে বের করবো? দিক লাগবে। এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক, একই কথা বারবার লিখবো, মান অধিক, মান অধিক। তাহলে কি ই এ লেখো, হ্যাঁ। এ বিন্দুর চার্জের জন্য যেহেতু বের করছি বাই ডিফল্ট শূন্য মাধ্যম ধরতেছি, এ বিন্দুর চার্জের জন্য। কার চার্জের জন্য? এ বিন্দুর চার্জের জন্য। খেয়াল করো, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক। দুটা চার্জ আছে, দুটা চার্জের জন্য আলাদা আলাদা করে আমরা প্রাবল্যের মানটা বের করে নেবো, যেহেতু আমরা একই সাথে আমরা একটা চার্জের জন্য প্রাবল্যের মানটা বের করতে পারি। ওকে, তাহলে কার চার্জের জন্য বের করব? প্রথমে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক বের করছি। এ বিন্দুর চার্জের জন্য তাহলে কিউ এ লিখলাম, কোথায় বের করব? সি বিন্দুতে কিন্তু বের করব। তাহলে এসি স্কয়ার কিন্তু
এ বিন্দুর চার্জের জন্য কোথায়, সি বিন্দুতে, দূরত্ব কত, এসি স্কোয়ার। এখন দেখো তো এটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ হলে কোন দিকে হয়, মাত্র শিখে আসলাম বিন্দুর দিকে। এই যে এটার নাম দিলাম ই এ। ওকে, তাহলে বিন্দুর দিকে এ সি বি বরাবর, এ সি বি বরাবর। তাহলে মানগুলা বসাও, 9 গুণ 10⁻9 গুণ 40 ভাগ হচ্ছে 0.1 এর উপর স্কয়ার। খেয়াল করে এখানে মানটা একটু বের করে নিতে হবে। খেয়াল করে দেখো, সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত, বিসি ইজ ইকুয়াল টু কত, এবি ডিভাইড বাই হচ্ছে 2, এবি ডিভাইড বাই 2। তাহলে এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইড বাই 2। আমি 20 নিচ্ছি, দুটো চার্জের দূরত্ব 20 নিচ্ছি, হ্যাঁ 20 চার্জ নিচ্ছি, দুটো দূরত্ব আমার দেওয়া আছে মনে করো। আর সি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, তাহলে এসি আর বিসি সমান, তাহলে এসি মানে 10, বিসি মানে হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, ইজ ইকুয়াল টু 0.1 মিটার লাগবে আমার, 0.1 হচ্ছে মিটার লাগবে আমার। ওকে, 0.1 হচ্ছে মিটার লাগবে। তাহলে এখানে বের করে ফেললাম। তাহলে এখন দেখো তো 4 নং সূত্রে 3.6 গুণ 10⁻13 হবে নিউটন পার কুলম্ব, হয়ে গেল এসিবি বরাবর। ঠিক আছে, এবার সিমিলারলি এই বি বিন্দুর চার্জের জন্য তো প্রাবল্যের মান বের করতে হবে, কোথায়, সি বিন্দুতে। বি বিন্দুর চার্জের জন্য সিমিলার ভাবে লিখবো আমরা, হ্যাঁ বি বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য কঠিন লাগবে না, একেবারে সহজ। বি বিন্দুর চার্জের জন্য, হ্যাঁ সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক, সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক। তাহলে কি হবে, একইভাবে এফ বি লেখো, যেহেতু বি বিন্দু চার্জের জন্য প্রাবল্যের মানটা বের করছি। ওকে, তাহলে এখন দেখো এফ বি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট, 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট। তাহলে কার জন্য, বি বিন্দুর চার্জের জন্য। তাহলে বি বিন্দুর চার্জটা দাও উপরে, কোথায়, সি বিন্দুতে, দূরত্ব তাহলে কত হবে, বিসি স্কয়ার। এবার বলো তো কি চার্জ, পজিটিভ চার্জ, তাহলে দিক কোন দিকে হবে, বিন্দুর দিকে, তাহলে বিসি বরাবর, বিসি এ বরাবর। দুটাই পজিটিভ চার্জ নিয়েছি আমরা, পরে একটা পজিটিভ একটা নেগেটিভ নিব। হ্যাঁ, এবার হিসাবটা করে ফেলি। এ বি ইজ ইকুয়াল টু 9 গুণ 10⁻9 গুণ গুণ হচ্ছে কিউবির মান নিয়েছিলাম 80, আর দূরত্ব হচ্ছে 0.1 স্কয়ার, তাহলে 7.2 গুণ 10⁻13 নিউটন পার কুলম্ব। দিকটা আবার নিয়ে নেই, বিসি এ বরাবর। আমরা ভেক্টরে শিখেছিলাম, খেয়াল করো আমি দিকটা একটু দিয়ে নিচ্ছি, দাগিয়ে একটু দিকটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে ছিল এ বিন্দুর চার্জ প্লাস 40 কুলম্ব, এখানে ছিল হচ্ছে বি বিন্দুর চার্জ প্লাস 80 কুলম্ব, এখানে আমার সি বিন্দু ছিল এইটা, তাহলে এই বিন্দুর দিকে এটা দিক ই এ লিখেছিলাম, এইটা আবার দেখো বিন্দুর দিকে দিক হচ্ছে ই বি লিখেছিলাম। তো আমরা ভেক্টরে শিখেছিলাম যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের লব্ধির মান হবে হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। মনে থাকার কথা যে আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু একই দিকে যখন ক্রিয়া ছিল পি প্লাস কিউ লিখেছিলাম। আবার আর যখন মিনিমাম কখন হয়েছিল, মিনিমাম যখন বিপরীত দিকে ক্রিয়াশীল। যদি কারো মনে না থাকে একটু মনে করিয়ে নাও, দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। এটা আমরা জানি, ভেক্টর থেকে পড়েছি, একেবারে কনসেপ্ট। তাহলে এখন দেখো তো ই এ একটা ভেক্টর বল বা প্রাবল্য, ই বি এটাও একটা বল বা প্রাবল্য, যেটা দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে। অতএব আমরা যদি বলি সি বিন্দুতে, তাহলে লব্ধি প্রাবল্যের দিক কত, লব্ধি প্রাবল্যের মান কত, দিক কত বের করছি। অতএব সি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক কত, ভেরি সিম্পল, যে আমরা বিয়োগ করতে হবে, যেহেতু দুটো পরস্পর বিপরীত। বিপরীত কখন হয়, যখন হচ্ছে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, আর বিপরীত দিকে হলে বা 180 ডিগ্রি কোণে হলে কত হয়, পি মাইনাস কিউ, মানে কি ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। এখানে একটা ভেক্টরের নাম ই এ, একটা ভেক্টরের নাম ই বি, ই এ আর হচ্ছে ই বি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ই ইজ ইকাল টু হচ্ছে লিখবো কোনটা বড়, এই বিটা বড়, ই বিটা বড়, তাহলে ই বি লিখলাম, ই বি বিয়োগ হচ্ছে ই এ। তাহলে ই বি, তাহলে যেহেতু বড় থেকে ছোট বাদ দিচ্ছি, দিক কোন দিকে হবে, বড়টার দিকে, তাহলে ই বি এর দিকে, ই বি এর দিকে লব্ধি প্রাবল্যের দিক হবে হচ্ছে ই বি এর দিকে, যেটা বড় সেটার দিকে হয়। আবার বলছি, দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধির মান হবে
দুইটা ভেক্টরের মানের বিয়োগফলের সমান, এবং এখানে আমরা বিয়োগ করার ক্ষেত্রে বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করব, ঠিক আছে, এবং দিকটা হবে বড় ভেক্টরের মানের দিকে, বড় ভেক্টরটার দিকে। ওকে, ইবি ইবি হচ্ছে 7.2 গুণ 10⁻13 বিয়োগ 3.6 গুণ 10⁻13 ইজিক্যাল টু হচ্ছে 3.6 গুণ 10⁻13 নিউটন পার কুলম্ব। কোন দিকে? এফবি এর দিকে। এফবি কোন দিকে? এই এফবি কোন দিকে? এই যে দিকে, বিসিএ বরাবর, বিসিএ বরাবর। যার পাওয়ার বেশি তাই তো দিক হবে বিসি। এখানে যেটা বড় তীব্রতা বা প্রাবল্য বা বল যার বড়, সেইটার দিকটাই হবে লব্ধি প্রাবল্যের দিক। দুইটা চার্জের ক্ষেত্রে আমরা শিখলাম। এবারে যদি তোমাকে বলি একই অঙ্কই আমি যদি একটু প্লাস মাইনাস দিয়ে লিখি, উদাহরণ 4, একই অঙ্ক আমরা প্লাস মাইনাস দিয়ে লিখলাম, একটা লিখলাম প্লাস, একটা দিয়ে এটা মাইনাস লিখলাম, মাইনাস 40 কুলম্ব, আর এটা লিখলাম হচ্ছে প্লাস 80 কুলম্ব। প্লাস 80 কুলম্ব আগের মতোই। 20 সেন্টিমিটার দূরে আছে, মধ্যবিন্দুতে প্রাবল্য বের করো। মধ্যবিন্দুতেই প্রাবল্য বের করতে বলবে, বিষয়টা এরকম না, অন্য বিন্দুতে বের করতে বলতে পারে। আচ্ছা, অন্য বিন্দুতে বের করে দেখাই এবার। তো অন্য বিন্দু হলে অন্য বিন্দু দূরত্ব নিব, কি কঠিন কাজ। এ এটা 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 মনে করে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটুক হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, এসি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, এ বি ইজিক্যাল টু হচ্ছে 20 সেন্টিমিটার, এবং এসি ইজিক্যাল টু মনে করো 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। ওকে, খুবই সহজ, খুবই সহজ। দেখো, এর চেয়ে সহজ অঙ্ক হয় না বাবা, একেবারে সহজ। এত বোঝানোর পরে তুমি যদি এগুলো না পারো, আমি মনে হয় না পারো এই কথাটা বলবোই না। পারবা, না পারো কথাটা বলবো না, ঠিক আছে। আগে মনে করো কিছু পারো না, তাও পারার কথা। আমি কোনোদিন ক্লাস করো নাই, এই ক্লাস করলেই তুমি এই জিনিসটা কমপক্ষে পারার কথা। এবার দেখো সমাধানে আসি। আমি দেখো এসির মান যদি 5 হয়, তাহলে বিসির মান কত? 15। তাহলে আমরা লিখে নিই যে এ বি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার, বা আর এসি ইজিক্যাল টু কত? 5 সেন্টিমিটার। অতএব অতএব বিসি ইজিক্যাল টু 20 বিয়োগ 5 সমান সমান 15 সেন্টিমিটার। তো আমরা মিটার লাগবে, 0.15 মিটার লিখলাম, এখানে 0.05 মিটার লিখলাম, ঠিক আছে। মিটার লাগবে আমাদের, আমরা সেন্টিমিটার দেওয়া থাকলে, মিলিমিটার দেওয়া থাকলে আমরা মিটার করে নিব, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো, ওই আগের মতোই লিখবো। এ বিন্দুর চার্জের জন্য কোথায় প্রাবল্য বের করতে বলেছি? সি বিন্দুতে, সি বিন্দুতে, সি বিন্দু। তাহলে এখন খেয়াল করো, এ বিন্দুর চার্জের জন্য, এটা অঙ্ক করা, আর একটা অঙ্ক করাবো, বেশি কষ্ট দেবো না, আর একটা অঙ্ক করাবো ইম্পর্টেন্ট, 3 চার্জের জন্য। এ বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক, সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক, ঠিক আছে। তো লিখে ফেলো ই, এ বিন্দুর চার্জের জন্য না, তো ই এ লেখো, ই এ লেখো, 1/4πε0, একই জিনিস বারবার লিখতেছি। কার চার্জের জন্য? এ, তাহলে কিউ এ লিখলাম। কোথায়? সি বিন্দুতে। তাহলে দূরত্ব কত হবে? এসি এর উপর স্কয়ার। দিক কোন দিকে? নেগেটিভ চার্জ। কোন দিকে? চার্জের দিকে, সি এ বরাবর, সি এ বরাবর, ঠিক আছে। তো মানগুলো বসায় দাও, 9 গুণ 10⁻9। খেয়াল করবা, আমি আগেও বলেছি, আবারও বলছি, নেগেটিভ চার্জ থাকলে আমরা নেগেটিভটা লিখবো না, শুধু পজিটিভটা লিখবো। নেগেটিভ লিখলে কিন্তু ভুল হবে না, বারবার বলছি। যেহেতু আমরা মান এবং দিক দুটো দিয়ে দিয়েছি, আমাদের এখানে নেগেটিভ চিহ্ন না লিখলেও চলবে। এবার দেখো 0.05 এর উপর স্কয়ার, খেয়াল করো, এসির উপর স্কয়ার, কিন্তু এই বিন্দুর চার্জের জন্য আমি সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি, দূরত্বটা তাহলে কোনটা হবে? এসি হবে। ওকে, আচ্ছা, হিসাব নিকাশ করলে একটা মান পাবো। হ্যাঁ, একটা মান পাবো, মানটা লিখছি না, ক্যালকুলেটর টিপলে পাবো আমরা। এবার এই বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক বের করবো। বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে, আমি দেখো তোমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই কথাটা লিখে দিয়েছি, কিন্তু অনলাইনে তাড়াহুড়া করেও তবুও লিখে দিয়েছি। তোমরা লেখার সময় একটু প্র্যাকটিসটা করে ফেলবা, তাহলে পরবর্তী যখন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার ওখানে মনে থাকবে ভালোভাবে। হ্যাঁ, বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক। কমপক্ষে 2, 3, 4টা অঙ্কের জন্য লিখবা, তারপর যখন প্র্যাকটিস করবে তখন না লিখলেও চলবে। যখন তোমরা রাফলি প্র্যাকটিস করবা 2, 3টার জন্য অবশ্যই লিখবা, তাহলে তোমার মনে থাকবে। এবার বি বিন্দুর চার্জের জন্য, তাহলে ইবি লেখো,
1/4 পাই এপসিলন নট কার চার্জের জন্য নিজে প্রশ্ন করছি, প্রশ্নটা খেয়াল করো, বি বিন্দুর চার্জের জন্য, তাহলে কিউবি কোথায় বের করব, সি বিন্দু, তাহলে বিসির উপর স্কয়ার, বিসির উপর স্কয়ার 9 গুণ 10⁹9 গুণ কিউবি, কিউবি কত, কিউবি হচ্ছে আমরা 80 নিয়েছি, 80 নিয়েছি, আর দূরত্ব কত, এই দূরত্ব কিন্তু 0.15 সেন্টিমিটার ছিল, 0.15 মিটার, এটা এটা একটা মান। এবার দেখো তো দিকটা একটু দেখো তো, এটা দিক কোন দিকে হবে, এবার কিন্তু পজিটিভ চার্জ, তার মানে কি বিন্দুর দিকে, এই যে বিন্দুর দিকে, এটা হচ্ছে ই বি এর দিক, ই এর দিক এই দিকেই, এই যে চার্জের দিকে ই এ, খেয়াল করো নেগেটিভ চার্জের জন্য লিখেছি এই যে চার্জের দিকে, আর পজিটিভ চার্জের জন্য এই যে বিন্দুর দিকে, দেখো তো এইবার কিন্তু একই দিকে হয়ে গেছে, দেখো ই এ এবং ই বি এর দিক একই দিকে, একই দিকে হলে কি হয়, ওই যে 0 ডিগ্রি কোণ, একই দিকে মানে কি প্লাস হয়, ঠিক আছে, প্লাস হয়, বেড়ে যায়, একই দিকে হলে প্রাবল্য বেড়ে যায়। দেখো তো তুমি একটা বস্তুকে, এই যে কলমকে এই দিক থেকে একটা বলে ধাক্কা দিলা, আবার ওই দিক দিয়ে আবার আরেকটা বলে ধাক্কা দিলা, তাহলে কি বেগ বেড়ে যাবে না, বেড়ে যাবে। আর বিপরীত দিকে থেকে যদি কলমকে ধাক্কা দিই, বেগ কিন্তু কমে যাবে। এই জন্য কিন্তু বিপরীত দিক থেকে যখন আমি যদি লব্ধি ভেক্টর কাজ করে, তখন কিন্তু আমরা বিয়োগ করে দিই, কমে যাবে। আর যখন একই দিকে হয়, একই দিকে কাজ করে, তখন কিন্তু বেড়ে যায়, এই যে বেড়ে যাওয়া মানে কি যোগ করে দিই, ওই যে মনে রাখার জন্য বললাম, আমরা গাণিতিক ভাবে এটা হিসাব নিকাশ করে হচ্ছে, হিসাব করলে পাবো। অর্থাৎ এখন দেখো ই এ এবং ই বি এর দিক একই দিকে, একই দিকে, অতএব অতএব ই ইজিক্যাল টু ই এ যোগ ইবি, তো ই এর দিক যেদিকে, ইবি এর দিক যেদিকে, ই এর দিক কোন দিকে, ওই দিকেই। একটা কলমকে তুমি এদিকে ধাক্কা মারলা, আর একটা বল ওই দিকে ধাক্কা মারলা, তাহলে লব্ধি কোন দিকে যাবে, ওই দিকেই যাবে। তাহলে একই দিকে হলে কোনো ঝামেলাই নাই, দুইটা ভেক্টর ওই দিকেই যাবে, ঠিক আছে। ই এর দিকে ইবির দিকটা একই, যোগ করলে আমাদের মানটা পেয়ে যাবে, এটা আমাদের উত্তর হবে। হিসাবটা করে নিবে, হিসাব করো। এইবার আমরা সরল রেখা বরাবর দুইটা চার্জ দিয়েছিলাম, এবার আমরা একটু অন্যভাবে দুইটা চার্জ দিব, অন্যভাবে দুইটা চার্জ দিব, খেয়াল করো, অন্যভাবে দুইটা চার্জ দিব। তো উদাহরণ নাম্বার 5, ত্রিভুজ দিলাম, দেখো আগে যেভাবে অঙ্ক করতেছিলাম বলের ক্ষেত্রে, এখানে ঠিক সেভাবেই করতেছি, কিন্তু তাহলে এখানে এখানে এটা আরো সহজ, এটা আরো সহজ, কেন, কারণ এখানে একটা চার্জ আমার জানাই +1 কুলম্ব, প্রাবল্য মানে কি +1 কুলম্ব চার্জ আমার জানা। এখানে মনে করো +80 কুলম্ব, -40 কুলম্ব, দুটা প্লাস হতে পারে, দুটা মাইনাস হতে পারে, যা কিছু হতে পারে, একটা খালি শিখো, তোমরা একটা করো, তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা করেছি এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা একটু মিটার দিচ্ছি, হিসাব নিকাশ করার সুবিধা হচ্ছে, সমবাহু ত্রিভুজ নিলাম, 1 মিটার, 1 মিটার, 1 মিটার, এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, সি বিন্দু নিলাম, এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, সি বিন্দু নিলাম, ঠিক আছে। এবার আমরা এ বিন্দুতে +80 কুলম্ব চার্জ আছে, বি বিন্দুতে -40 কুলম্ব চার্জ আছে, তাহলে আমরা এবার সি বিন্দুতে প্রাবল্য বের করতে চাই, কোনো মাধ্যম উল্লেখ করি নাই, তার মানে কি, তার মানে হচ্ছে শূন্য মাধ্যম। আচ্ছা আমি যদি শূন্য মাধ্যম না লিখতাম তাহলে কি হতো, একটু অন্য মাধ্যম দিয়ে লেখাচ্ছি। বললাম যে মাধ্যমে চার্জ পৌঁছে যাচ্ছে সেই তো যে মাধ্যমে, এই মাধ্যমাঙ্ক দিয়ে দিলাম। এবার দেখো যে মাধ্যমে চার্জ দ্বয় অবস্থিত সেই মাধ্যমের, আগে বলেছি কোন মাধ্যমের মাধ্যমাঙ্ক দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট শূন্য মাধ্যম ধরে নিব। যে মাধ্যমে চার্জ দ্বয় অবস্থিত সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, তড়িৎ মাধ্যমাঙ্ক মনে করো 5, তড়িৎ মাধ্যমাঙ্ক 5 না 10 দিই, আচ্ছা 5 দিই, সমস্যা নেই, দিচ্ছিলাম 5 শখ করে, 5 দিলাম, ঠিক আছে। তো আমরা চাচ্ছি সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্য নির্ণয়, ওকে। লক্ষ্য করবা এখানে কিন্তু তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া আছে। মনে রাখি আমরা যে কোনো এই চ্যাপ্টারে যে কোনো সূত্রের ক্ষেত্রে, যে কোনো সূত্রের ক্ষেত্রে যেখানে আমরা শূন্য মাধ্যমে এপসিলন নট দিয়ে ব্যবহার করেছিলাম, যদি তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে সেখানে একটা কে গুণ করে দেবো, সেখানেই কে একটা গুণ করে দেবো। কিরকম দেখো লিখছি, খুবই ইম্পর্টেন্ট এটা। তড়িৎ মাধ্যমাঙ্ক আবার বলছি দেওয়া থাকে না সাধারণত, আমরা বাই ডিফল্ট শূন্য মাধ্যম ধরে নিই। খেয়াল করো এ বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে, সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক,
প্রাবল্যের মান ও দিক কত হবে? এ বিন্দুর চার্জের জন্য ই এ লিখলাম, এ বিন্দু চার্জের জন্য ই এ লিখলাম। 1 ভাগ, দেখো তো বারবার লিখে লিখে কিন্তু অভ্যাস হয়ে গেছে। 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট। এখানে একটা কাজ করি, 1/4 পাই এপসিলন নট আর লিখবো না, কে এপসিলন নট লেখো। এই যে কে দেওয়া আছে, এই যে তড়িৎ মাধ্যমাঙ্ক কে দেওয়া আছে, যেখানে এপসিলন নট দেওয়া আছে সেখানে খালি একটা এক্সট্রা কে গুণ করে দেবো, তড়িৎ মাধ্যমাঙ্ক গুণ করে দেবো, ঠিক আছে? আর কোনো পার্থক্য নেই। কার জন্য? এ বিন্দুর চার্জের জন্য। কোথায়? সি বিন্দুতে, এসি স্কোয়ার। দিক কোন দিকে? পজিটিভ চার্জ বিন্দুর দিকে। খেয়াল করো ভালো করে, এই দিকে। এর নাম দিলাম হচ্ছে ই এ, ই এ। ওকে, আচ্ছা তাহলে আমি লিখবা এ সি ডি বরাবর। ডিটার ব্যাখ্যা আমি দিচ্ছি, ডিটা আমি এদিকে দিচ্ছি, এটা পরে দিচ্ছি, ডিটা আমি পরে লিখতেছি। ওকে, ইজিক্যাল টু, দেখো এবার 1/4 পাই এপসিলন নট, তাহলে এটা একটা কাজ করো না, 1/k ইন্টু 1/4 পাই এপসিলন নট লিখো, তাহলে আমাদের একটু লিখতে সুবিধা হবে না। কারণ কি বলো দেখি? কারণটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট এর মান আমার জানা আছে, 9 গুণ 10⁹9, আর কে এর মান আলাদা করে নিচ্ছি একটু। তাহলে কি লিখবো? 1/5 গুণ 9 গুণ 10⁹9 গুণ কিউ এর মান হচ্ছে 80, এ বিন্দু চার্জ হচ্ছে 80 ডিভাইড বাই এসি। এসির মান আমরা 1 দিয়েছি হিসাব নিকাশ করার সুবিধার্থে। তাহলে আমরা কত পাচ্ছি? 8 নং 72, 8 নং 72, 72 ভাগ হচ্ছে 5, 14.4, 1.44 গুণ 10⁻13 নিউটন পার কুলম্ব। কোন দিকে? এসিডি বরাবর, এসিডি বরাবর। একটা কথা উল্লেখ করার মতো, আমরা যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাচ্ছি, প্রাবল্যের দিক যদি সেই বিন্দুর দিকে হয়, তাহলে ওই বিন্দুটা বের করে দিতে হবে। কেন দিতে হবে একটু ব্যাখ্যা দিচ্ছি, পরে বের করতেছি, আগে এটা বের করে নিই। বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বের করে নিচ্ছি। বি বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য, হ্যাঁ, বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে, সি বিন্দুতে, এটা ভালো করে বুঝো, এটা পড়লে শেষ, আর পড়াবো না আজকে। সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক, ঠিক আছে? একদিনে অনেকগুলো প্রাবল্য নির্ণয় করা শেখানো সম্ভব না, আরো অনেকগুলো করাবো, আরো আরো মিনিমাম 6-7টা প্রবলেম করাবো বিভিন্ন ক্যাটাগরির। খুব ইম্পর্টেন্ট টপিক তো এটা, বিভিন্ন ভাবে কিন্তু প্রবলেম আসতে পারে। ত্রিভুজ আসতে পারে, সমবাহু, তারপর হচ্ছে সমকোণী, তারপর হচ্ছে আয়তক্ষেত্র, চতুর্ভুজ, বিভিন্ন কি বলে বর্গক্ষেত্র, বিভিন্ন রকম আসতে পারে। তো একদিন এতগুলো অঙ্ক নিতেছি না, আর একদিন নেবো আমরা। ওকে, সূত্র কিন্তু একটাই। তাহলে বি বিন্দুর চার্জের জন্য, তাহলে বি বিন্দুর চার্জের জন্য ই বি লিখলাম 1/4 পাই এপসিলন নট। এই যে কে লিখে নাই কিন্তু, কেটাকে একটু ভিন্ন করে নিলাম। হ্যাঁ, এই যে কে নিলাম, যেখানে এপসিলন নট আছে কেও সেখানে নিব আমরা। এই যে কেটা এখানে নিচে নিলাম, 1/4 পাই এপসিলন নট, এপসিলন নট কোথায় আছে? নিচে। তাহলে কে কোথায় নেব? নিচে। কে যেন ভুলে যেও না, তড়িৎ মাধ্যমকে দেওয়া আছে কিন্তু এখন। তাহলে কিউ বি ডিভাইড বাই বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দু। দেখো তো কত সুন্দর দূরত্ব গুলো নেওয়া, বিসির উপর স্কয়ার। দিক কোন দিকে? দেখো বি বিন্দুর চার্জ কি? নেগেটিভ। নেগেটিভ চার্জের জন্য কোন দিকে প্রাবল্যের দিক? চার্জের দিকে। এই যে ই, এটা নাম দিচ্ছি বি, ইবি। হ্যাঁ, ইবি, তাহলে চার্জের দিকে, তাহলে আমার হচ্ছে সিবি বরাবর, সিবি বরাবর। ওকে, মানগুলো বসাই দিই। এটার নাম কত দিচ্ছি? এটা বি বিন্দুর চার্জের জন্য -40 কুলম্ব। তাহলে 1/5 গুণ 9 গুণ 10⁹9। এই খেয়াল করো, 1/4 পাই এপসিলন নট ইজিক্যাল টু কিন্তু 9 গুণ 10⁹9, ভুল যেন না হয়। 40 নিব, নেগেটিভ নিব না, 1 স্কয়ার। এখানে হিসাবটা মনে হয় আমার একটু ভুল হয়েছে সম্ভবত, এটা 13 হবে না, এটা বেশি, 13 না হয়, এটা কম হবে। আচ্ছা আমি দেখতেছি হিসাবটা, যেহেতু এখানে আগে ছিল 0.1, 11 হবে। 0.1 ছিল, এখন হচ্ছে শুধু এখানে 11 হবে, শুধু 1, 0.1 এর উপর স্কয়ার, এখন মানে 11 হবে। 36/5, 36/5, 7.2, 4 নং 36। 0.72 গুণ 10⁻11। নিউটন পার কুলম্ব। এই আমি হিসাব নিকাশ দেখে নিই। সিবি বরাবর আমি চিত্রটা এখানে আবার রিড্র করছি,
আবার ড্র করছি, জরুরি খুবই এটা। এ বি সি, এটা ছিল প্রাবল্যের দিক ই বি, এটা ছিল প্রাবল্যের দিকে ই এ। সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। এটা হচ্ছে 1 মিটার ছিল, 1 মিটার 1 মিটার। ভালো করে খেয়াল করো, এখন আমি দুইটা প্রাবল্য পাইছি। এই দুইটা প্রাবল্য বা দুইটা ভেক্টর কিন্তু একই দিকেও না বিপরীত দিকেও না। একই দিকে হলে যোগ করলে আমরা মান পেয়ে যেতাম, বিপরীত দিকে হলে আমরা বিয়োগ করলেই মান পেয়ে যেতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার যোগও না, একই দিকে না বিপরীত দিকে না, অন্য কোনো কোণে ক্রিয়াশীল আছে। অন্য কোনো কোণে ক্রিয়াশীল হলে কিভাবে বের করবো? ওই যে সেই বিখ্যাত সূত্র। এই বিখ্যাত সূত্রের নাম কি? আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা বিখ্যাত সূত্র, তাই না? সামুদ্রিক সূত্র অনুসারে দুটা ভেক্টরের লব্ধির মান নির্ণয়। ওকে, এবার দেখো খেয়াল করো, যে বিন্দুতে আমি কলমের মাথা দিয়েছি, এই যে বিন্দুতে, খেয়াল করো, কলমের মাথা দিয়েছি, এটা দাগ পড়ে গেল। যে বিন্দুতে দুইটা ভেক্টরের লব্ধি বের করব, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর কিন্তু বের হয়ে যেতে হবে। সেই ভেক্টরের বেসিক বলেছিলাম সব জায়গায় লাগবে। দেখো তো, আমি সি বিন্দুতে কলমের মাথা দিয়েছি, সি বিন্দু থেকে কি দুইটা ভেক্টর বের হয়ে গেছে? একটার নাম পি, একটার নাম কিউ। এখানে পি মানে কি? ই এ, ই বি। ই এ বের হয়ে গেছে, হ্যাঁ গেছে। ই বি বের হয়ে গেছে, ই এ তো বের হয়ে যায়নি। ই এ কি করছে? ওই সি বিন্দুর দিকে আরো আসতেছে। কি করবো তাহলে? বের করে দিব। এই যে বের করে দিয়েছি, এই যে বের করে দিয়েছি। আমরা জানি যে বের করে দেওয়া যায়, যেদিকে যাচ্ছে সেদিকে একটু টেনে দেওয়া যায়। তা আগে দেখো, এইটা কিন্তু দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। ই এবং ইবির মধ্যবর্তী কোণ কিন্তু এইটা না। কোনটা? এই যে এইটা কোণ, লাল কালি দিয়ে দেখাচ্ছি। ওখান থেকে আগে দুটা ভেক্টর বের হয়ে যেতে হবে, যে বের হয়ে গেল। এটা ভুলে যাও, এটা ভুলে যাও। এই যে ই এ বের হয়ে গেছে, যে ইবি বের হয়ে গেছে, এই কোণটা হবে মধ্যবর্তী কোণ। এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 120 ডিগ্রি হবে। এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 120 ডিগ্রি হবে, তাই না? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই 60 ডিগ্রি বাদ দিলে আমি এই কোণটা পেয়ে যাব। এই, তাহলে দেখো আবারও খেয়াল করি, ই এ আর ইবি আমি সি বিন্দুতে কাজ করছে। ওই বিন্দুতে ই এ এবং ইবি লব্ধি বের করতে চাই। সহজ করে বললে পি এবং কিউ এর লব্ধি বের করতে চাই দুইটা ভেক্টরের। তাহলে ওই বিন্দু থেকে দুইটা ভেক্টরকে বের করে দিতে হবে। ই বি বের হয়ে গেছে, মাথা ব্যথা নেই ই বি কে নিয়ে। ই এ বের হয়ে যায় না, আরো সি এর দিকে আসতেছে। আমি কি করবো? টেনে বের করে দিব। টেনে বের করে দেওয়ার পরে সি বিন্দুতে কে বের হয়ে গেছে? ইবি, এই যে ইবি। আর সি বিন্দুতে কে বের হয়ে গেছে? এদিকে ই এ, এই যে এদিক মুছে দিলাম মনে মনে। তা থাকলো কি দেখো তো, এই যে ইবি বের হয়ে গেছে এইদিকে, ই এ বের হয়ে গেছে এইদিকে। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের এই আলফা। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন কি করব? এখন আমরা লব্ধি প্রাবল্য বের করব। লব্ধি প্রাবল্য কি হবে? লুটা বরাব ই লিখলাম, পি স্কয়ার, পি এখানে তো নাই, ই এ স্কয়ার ইবি স্কয়ার প্লাস 2 ই এ ইবি কস 120 ডিগ্রি, ওই যেটা লিখছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। ওকে, এই গেল আমাদের ভেক্টরের মান, ভেক্টরের মান, লব্ধি প্রাবল্যের মান। সবাই বুঝতে পেরেছ আশা করি? কিছুই না, দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, লব্ধি বের করতে হবে। কি? পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কস আলফা বা রুট। ওকে, লিখছি। এখানে কোণটা কিন্তু 60 না 120। 60 কি হিসেবে লিখেছি? 1 1 1, সমবাহু ত্রিভুজ। এটাও 60, এটাও 60 হবে, এটাও 60। সুতরাং এটা সমবাহু ত্রিভুজ। এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? 120। এই 60 কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। যদি এটা দেখো তো, ই এ ভেক্টর যদি বের হয়ে যেত, ই এ ভেক্টরটা যদি এইদিকে বের হয়ে যেত, এই যে এইদিকে, তাহলে কিন্তু 60 ডিগ্রি হইতো। ওকে, এবার লব্ধি ভেক্টরের দিকটা বের করবো না? দিকটা বের করা শিখছি আমরা, তাই না? লব্ধি ভেক্টরের দিক আমি আর একটা চিত্র দেখাচ্ছি। এই যে এদিকে চলে গেছে ই এ, এদিকে চলে গেছে হচ্ছে ইবি। এই যে লব্ধি ভেক্টর এদিকে যাবে, কোনো একটা দিকে যাবে। এই যে এর নাম দিলাম হচ্ছে ই। তো লব্ধি ভেক্টরের এই পুরা কোণের নাম কি? এই পুরা কোণের নাম 120 ডিগ্রি। আমি চাচ্ছি কোনটা? এই যে টুকটা বের করতে চাচ্ছি, লাল কালি দিয়ে দেখাই। লব্ধি ভেক্টরের দিক এই যে এইটা দিক, এই টুকটা বের করতে চাচ্ছি, এটা থিটা ধরলাম। এই পাশেরটাও থিটা ধরতে পারি, মানে ই এ এর সাথেও লব্ধি ভেক্টরের দিক ধরতে বের করতে পারি, আবার ই বি এর সাথেও বের করতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে থিটা কি হবে? tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা বারবার শিখেছি কিন্তু এটা বারবার বলতেও ভালো লাগে না, তারপরে বলি। tan থিটা মানে কি? যে ভেক্টরের সাথে লব্ধি হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে সে একা একা, একা একা ই এ একা একা, আর অন্যটার সাথে সাইন গুণ হবে, কজ গুণ হবে। ইবি কস, উপরে সাইন থাকবে, নিচে কস থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি ভেক্টর দিক, এ বিন্দু বি বিন্দু
সি বিন্দু। ঠিক আছে, 1 মিটার 1 মিটার 1 মিটার দুইটার দিকে আমরা দেখিয়েছি। এখান থেকে আমরা থিটাটা হিসাব করব। থিটা হিসাব করো। আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকার কথা না, তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই নক দিবা। বুঝতে হবে কিন্তু এটা খুবই সহজ একটা ক্লাস নিলাম। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। বাই।